এখন পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্রের ৭ম পত্র। এখানকার ধনী ফ্যাশনেবল মেয়েদের কথা একটু বলে নিই। তাদের দোরস্ত করতে হলে দিন দুই আমাদের দিশি শাশুড়ির ও বিধবা ননদের হাতে রাখতে হয়। তারা হচ্ছেন বড় মানুষের মেয়ে কিংবা বড় মানুষের স্ত্রী। তাদের চাকর আছে, কাজকর্ম করতে হয় না। একজন হাউসকিপার আছে, সে বাড়ির সমস্ত ঘরকন্না তদারক করে। একজন নার্স আছে, সে ছেলেদের মানুষ করে। একজন গভর্নেস আছেন, তিনি ছেলেপিলেদের পড়াশোনা দেখেন ও অন্যান্য নানাবিধ বিষয়ে তদারক করেন। তবে আর পরিশ্রম করার কি রইল বলো? কেবল একটা বাকি আছে, সেটা হচ্ছে সাজসজ্জা, কিন্তু তার জন্য তার লেডিজ মেড আছে। সুতরাং সেটাও সমস্তটা নিজের হাতে করতে হয় না। সকাল থেকে সন্ধে পর্যন্ত দিনটা তার হাতে আস্ত পড়ে থাকে। সকালবেলায় বিছানায় পড়ে দরজা জানলা বন্ধ করে সূর্যের আলো আসতে না দিয়ে দিনটাকে কতকটা সংক্ষেপ করেন। বিছানায় শুয়ে শুয়ে ব্রেকফাস্ট খান ও 11টার আগে শয়নগৃহ থেকে বেরোলে যথেষ্ট ভোরে উঠেছেন মনে করেন। তারপরে সাজসজ্জা। সে বিষয়ে তোমাকে কোনো প্রকার খবর দিতে পারছি না। শোনা যায় খুব সম্প্রতি বিলেতে স্নানটা ফ্যাশন হয়েছে, কিন্তু এখনও এটা খুব কম দূর ব্যাপ্ত। সীমন্তিনীরা হাতের যতটুকু বেরিয়ে থাকে মুখটি ও গলাটি দিনের মধ্যে অনেকবার অতি যত্নে ধুয়ে থাকেন। বাকি অঙ্গ পরিষ্কার করবার তাঁরা তত আবশ্যক দেখেন না, কেননা মনোহরণের প্রধান সিঁধ মুখটিতে কোনো প্রকার মরচে না পড়লেই হলো। মাসে 2বার একটা স্পঞ্জ বাথ নিলেই তাঁরা যথেষ্ট মনে করেন। আমি কোনো ইংরেজ পরিবারের মধ্যে বাস করতে গিয়েছিলেন। আমি স্নান করি শুনে তাঁরা বিপন্ন হয়েছিলেন। কোনো প্রকার স্নানের সরঞ্জাম ছিল না, সেজন্যে অগভীর একটা গোল জলাধার ধার করে আনতে হয়েছিল। বাড়িতে লোক দেখা করতে এলে তাদের সঙ্গে আলাপচারি করা গৃহিণীর কাজ। অনেক লোক একসঙ্গে এলে তার কর্তব্য হচ্ছে তার বাক্য ও হাসির অমৃত সকলকে সমানভাবে বিতরণ করা। বিশেষ কারোর সঙ্গে বেশি কথা কওয়া বা বিশেষ কাউকে বেশি যত্ন করাটা উচিত নয়। এই কাজটা অত্যন্ত দুরূহ, বোধহয় অনেক অভ্যেসে দুরস্ত হয়। আমি লক্ষ্য করে দেখেছি তারা একজনের মুখের দিকে চেয়ে একটা কথা কন, তারপরে শেষ করেই সকলের দিকে চেয়ে একবার হাসেন। কখনো বা তারা একজনের মুখের দিকে চেয়ে একটা কথা আরম্ভ করেন, তারপর বলতে বলতে একবার করে সকলের মুখের দিকে চেয়ে নেন। কখনো বা তাস খেলবার সময় যেরকম করে চটপট তাস বিতরণ করে, তেমনি তারা আগন্তুকদের একে একে করে একটি একটি কথার টুকরো ছড়িয়ে ছড়িয়ে দেন, এমন তাড়াতাড়ি ও এমন দক্ষতার সঙ্গে যে তাদের হাতে যে অনেক কথার তাস গোছানো রয়েছে তা সহজেই বোঝা যায়। একজনকে বললেন, লাভলি মর্নিং ইজন্ট ইট? তারপরেই তাড়াতাড়ি আর একজনের মুখের দিকে চেয়ে বললেন, কাল রাত্রিরে সঙ্গীতশালায় ম্যাডাম নিলসন গান করেছিলেন, ইট ওয়াজ এক্সকুইজিট। যতগুলি মহিলা ভিজিটর বসেছিলেন সকলে এই কথায় এক একটা বিশেষণ যোগ করতে লাগলেন। একজন বললেন চার্মিং, একজন বললেন সুপার, একজন বললেন সামথিং আনআর্থলি, আরেকজন বাকি ছিলেন, তিনি বললেন ইজন্ট ইট? আমার বোধ হয় এ একরকম সকালবেলা উঠে কথোপকথনের মুগুর ভাজা। যা হোক, এইরকম মাঝে মাঝে ভিজিটর আনাগোনা করছে। মুডিজ লাইব্রেরিতে তিনি চাঁদা দিয়ে থাকেন। সেখান থেকে অনবরত ক্ষণজীবী নভেলগুলো তার ওখানে যাতায়াত করে, সেগুলো অনবরত গলাধ্যকরণ করেন। তাছাড়া আছে ভালোবাসার অভিনয়, মিষ্টি হাসি ও মিষ্টি কথার আদান প্রদান, অলিক ছুতো নিয়ে একটু অলিক অভিমান, হয়তো পুরুষপক্ষ থেকে একটু রসিকতা, অপরপক্ষে উদ্যত ক্ষুদ্র মুষ্টি সহযোগে সুমধুর লাঞ্ছনা। ও ইউ নটি উইকেড প্রভোকিং ম্যান, তাতে নটি ম্যানের পরিপূর্ণ তৃপ্তি। এই রকম ভিজিটর অভ্যর্থনা, ভিজিট প্রত্যর্পণ, নতুন নভেল পড়া, নতুন ফ্যাশন সৃষ্টি ও নতুন ফ্যাশনের অনুবর্তন করা এবং তার সঙ্গে মধুর রস যোগ করে ফ্লার্ট এবং হয়তো লাভ করা তাদের দিনকৃত্য। আমাদের দেশে যেমন ছেলেবেলা থেকে মেয়েদের বিয়ের জন্য প্রস্তুত করে, যথেষ্ট লেখাপড়া শেখায় না, কেননা মেয়েদের আপিসে যেতে হবে না, এখানেও তেমনি মাগ্গি দরে বিকোবার জন্যে মেয়েদের ছেলেবেলা থেকে পালিশ করতে থাকে। বিয়ের জন্য যতটুকু লেখাপড়া শেখা দরকার ততটুকুই যথেষ্ট। একটু গান গাওয়া, একটু পিয়ানো বাজানো, ভালো করে নাচা, খানিকটা ফরাসি ভাষা বিকৃত উচ্চারণ, একটু বোনা ও সেলাই করা জানলে
একটি মেয়েকে বিয়ের দোকানের জানলায় সাজিয়ে রাখবার উপযুক্ত রংচঙে পুতুল গড়ে তোলা যায়। এ বিষয়ে একটা দিশি পুতুল ও একটা বিলিতি পুতুলের যতটুকু তফাৎ, আমাদের দেশের ও এদেশের মেয়েদের মধ্যে ততটুকু তফাৎ মাত্র। আমাদের দিশি মেয়েদের পিয়ানো ও অন্যান্য টুকিটাকি শেখবার দরকার করে না। বিলিতি মেয়েদেরও অল্প স্বল্প লেখাপড়া শিখতে হয়, কিন্তু দুই দোকানে বিক্রি হবার জন্যে। এখানেও পুরুষেরাই হর্তাকর্তা, স্ত্রীরা তাদের অনুগতা। স্ত্রীকে আদেশ করা, স্ত্রীর মনে লাগাম লাগিয়ে নিজের ইচ্ছে মতো চালিয়ে বেড়ানো স্বামীরা ঈশ্বর নির্দিষ্ট অধিকার মনে করেন। ফ্যাশনি মেয়ে ছাড়া বিলেতে আরও অনেক রকম মেয়ে আছে, নইলে সংসার চলতো না। মধ্যবিত্ত গৃহস্থ মেয়েদের অনেকটা মেহনত করতে হয়, বাবুয়ানা করলে চলে না। সকালে উঠে একবার রান্নাঘর তদারক করতে হয়, সে ঘর পরিষ্কার আছে কি না, জিনিসপত্র যথাপরিমিত আনা হয়েছে কি না, যথাস্থানে রাখা হয়েছে কি না ইত্যাদি দেখাশুনো করা। রান্না ও খাবার জিনিস আনতে হুকুম দেওয়া, পয়সা বাঁচাবার জন্য নানা প্রকার গিন্নিপনার চাতুরি খেলা। কালকের মাংসের হাড়গোড় কিছু যদি অবশিষ্ট থাকে তাহলে বন্দোবস্ত করে তার থেকে আজকের স্যুপ চালিয়ে নেওয়া। পরশু দিনকার বাসি রাঁধা মাংস যদি খাওয়া দাওয়ার পর খানিকটা বাকি থাকে তাহলে সেটাকে রূপান্তরিত করে আজকের টেবিলে আনবার সুবিধে করে দেওয়া। এই প্রকার নানা প্রকার গৃহিণীপনা। তারপর ছেলেদের জন্যে মোজা, কাপড় চোপড়, এমনকি নিজেরও অনেক কাপড় নিজে তৈরি করেন। এদের সকলের ভাগ্যে নভেল পড়া ঘটে ওঠে না। বড়জোর খবরের কাগজ পড়েন, তাও সকলে পড়েন না দেখেছি। অনেকের পড়াশোনার মধ্যে কেবল চিঠি পড়া ও চিঠি লেখা, দোকানদারদের বিল পড়া ও হিসাব লেখা। তারা বলেন পলিটিক্স এবং অন্যান্য গ্রামভারী বিষয় নিয়ে পুরুষেরা নাড়াচাড়া করুন, আমাদের কর্তব্য কাজ স্বতন্ত্র। দুর্বলতা মেয়েদের একটা গর্বের বিষয়, সুতরাং অনেক মেয়ে শ্রান্ত না হলেও এলিয়ে পড়েন। বুদ্ধিবিদ্যার বিষয়েও এই রকম। মেয়েরা জাঁক করে বলেন, আমরা বাপু ওসব বুঝি সুঝি নে। বিদ্যার অভাব, বুদ্ধির খর্বতা একটা প্রকাশ্য জাঁকের বিষয় হয়ে ওঠে। এখানকার মধ্যবিত্ত শ্রেণীর মেয়েরা বিদ্যাচর্চার দিকে ততটা মনোযোগ দেন না। তাদের স্বামীরাও তার জন্য বড় দুঃখিত নন। তাদের জীবন হচ্ছে কতকগুলি ছোটোখাটো কাজের সমষ্টি। সন্ধেবেলায় স্বামী কর্মক্ষেত্র থেকে এলে একটি আদরের চুম্বন উপার্জন করেন। পরিবার বিশেষে যে তার অন্যথা হয় তা বলাই বাহুল্য। ঘরে তার জন্য আগুন জ্বালানো, খাবার সাজানো আছে। সন্ধেবেলায় স্ত্রী হয়তো একটা সেলাই নিয়ে বসলেন, স্বামী তাকে একটি নভেল চেঁচিয়ে পড়ে শোনাতে লাগলেন। সুমুখে আগুন জ্বলছে, ঘরটি বেশ গরম, বাইরে পড়ছে বৃষ্টি, জানলা দরজাগুলি বন্ধ। হয়তো স্ত্রী পিয়ানো বাজিয়ে স্বামীকে খানিকটা গান শোনালেন। এখানকার মধ্যবিত্ত শ্রেণীর গিন্নিরা সাদাসিধে, যদিও তারা ভালো করে লেখাপড়া শেখেননি, তবু তারা অনেক বিষয় জানেন এবং তাদের বুদ্ধি যথেষ্ট পরিষ্কার। এদেশে কথায় বার্তায় জ্ঞান লাভ করা যায়, তারা অন্তঃপুরে বদ্ধ নন। বন্ধুবান্ধবদের সঙ্গে আলাপ করেন, আত্মীয় সভায় কোনো একটা উচ্চ বিষয় নিয়ে চর্চা হলে তারা শোনেন ও নিজের বক্তব্য বলতে পারেন। বুদ্ধিমান ব্যক্তিরা একটা বিষয়ের কত দিক দেখেন ও কী রকম চোখে দেখেন তা বুঝতে পারেন। সুতরাং একটা কথা উঠলে কতকগুলি ছেলে মানুষে আকাশ থেকে পড়া প্রশ্ন জিজ্ঞাসা করেন না এবং তাকে হাঁ করে থাকতে হয় না। বন্ধু বান্ধবদের সঙ্গে খুব সহজভাবে গল্প সল্প করতে পারেন। নিমন্ত্রণ সভায় মুখ ভার করে বা লজ্জায় অবসন্ন হয়ে থাকেন না। পরিচিতদের সঙ্গে অন্যায় ঘেঁষাঘেঁষি নেই, কিংবা তাদের কাছ থেকে নিতান্ত অসামাজিকভাবে দূরেও থাকেন না। লোকসমাজে মুখটি খুব হাসি খুশি, প্রসন্ন। যদিও নিজে খুব রসিকা নন, কিন্তু হাসি তামাশা বেশ উপভোগ করতে পারেন। একটা কিছু ভালো লাগলে মন খুলে প্রশংসা করেন, একটা কিছু মজার কথা শুনলে প্রাণ খুলে হাস্য করেন। আমি দিন কতক আমার শিক্ষকের পরিবারের মধ্যে বাস করেছিলাম। সে বড় অদ্ভুত পরিবার। মিস্টার মধ্যবিত্ত লোক। তিনি ল্যাটিন ও গ্রিক খুব ভালো রকম জানেন। তার ছেলেপিলে কেউ নেই। তিনি, তার স্ত্রী, আমি ও আরেকজন দাসী, এই চারজন মাত্র একটি বাড়িতে থাকতুম। কর্তা আধবুড়ো লোক, অত্যন্ত অন্ধকার মূর্তি। দিনরাত খুঁত খিটখিট করেন। নিচের তলায় রান্নাঘরের পাশে একটি ছোট্ট জানলাওয়ালা দরজা বন্ধ অন্ধকার ঘরে থাকেন। একে তো সূর্যকিরণ সে ঘরে সহজেই প্রবেশ করতে পারে না, তাতে জানলার উপরে একটা পর্দা ফেলা। চারদিকে পুরনো ছেঁড়া ধুলোমাখা
নানা প্রকার আকারের ভীষণ দর্শন গ্রিক ল্যাটিন বইয়ে দেয়াল ঢাকা। ঘরে প্রবেশ করলে একরকম বদ্ধ হাওয়ায় হাঁপিয়ে উঠতে হয়। এই ঘরটা হচ্ছে তাঁর স্টাডি। এইখানে তিনি পড়েন ও পড়ান। তার মুখ সর্বদাই বিরক্ত। 8 বুট জুতো পরতে বিলম্ব হচ্ছে, বুট জুতোর উপর চটে ওঠেন। যেতে যেতে দেয়ালের পেরেকে তার পকেট আটকে যায়, রেগে ভুরু কুঁচকে ঠোঁট নাড়তে থাকেন। তিনি যেমন খুঁতখুঁতে মানুষ, তার পক্ষে তেমনি খুঁতখুঁতের কারণ প্রতি পদে জোটে। আসতে যেতে হুঁচট খান। অনেক টানাটানিতে তার দেরাজ খোলে না, যদি বা খোলে তবু যে জিনিস খুঁজছিলেন তা পান না। একদিন সকালে তাঁর স্টাডিতে এসে দেখি তিনি অকারণে বসে বসে ভ্রুকুটি করে করছেন। ঘরে একটি লোক নেই, কিন্তু আসলে ভালো মানুষ। তিনি খুঁতখুঁতে বটে, রাগী নন, খিটখিট করেন কিন্তু ঝগড়া করেন না। নিদেন তিনি মানুষের উপর রাগ প্রকাশ করেন না। টাইনি বলে তার একটি কুকুর আছে, তার উপরেই তার আক্রোশ। সে একটু নড়লে চললে তাকে ধমকাতে থাকেন, আর দিন রাত তাকে লাথিয়ে লাথিয়ে একাকার করেন। তাকে আমি প্রায় হাসতে দেখিনি। তার কাপড় চোপড় ছেঁড়া, অপরিষ্কার। মানুষটা এই রকম। তিনি এককালে পাদ্রী ছিলেন। আমি নিশ্চয় বলতে পারি প্রতি রবিবারে তাঁর বক্তৃতায় তিনি শ্রোতাদের নরকের বিভীষিকা দেখাতেন। তার এত কাজের ভিড়, এত লোককে পড়াতে হতো যে একদিন তিনি ডিনার খেতে অবসর পেতেন না। একদিন তিনি বিছানা থেকে উঠে অবধি রাত্রি 11টা পর্যন্ত কাজে ব্যস্ত থাকতেন। এমন অবস্থায় খিটখিটে হয়ে ওঠা কিছু আশ্চর্য নয়। গৃহিণী খুব ভালো মানুষ, রাগী উদ্ধত নন। এককালে বোধহয় ভালো দেখতে ছিলেন। যত বয়স তার চেয়ে তাকে বড় দেখায়। চোখে চশমা, সাজগোজের বড় আড়ম্বর নেই। নিজে রাঁধেন, বাড়ির কাজকর্ম করেন, ছেলেপিলে নেই, সুতরাং কাজকর্ম বড় বেশি নয়। আমাকে খুব যত্ন করতেন। খুব অল্প দিনেতেই বোঝা যায় যে দম্পতির মধ্যে বড় ভালোবাসা নেই, কিন্তু তাই বলে যে দুজনের মধ্যে খুব বিরোধ ঘটে তাও নয়। অনেকটা নিঃশব্দে সংসার চলে যাচ্ছে। মিসেস কখনো স্বামীর স্টাডিতে যান না। সমস্ত দিনের মধ্যে খাবার সময় ছাড়া দুজনের মধ্যে দেখাশোনা হয় না। খাবার সময়ে দুজনে চুপচাপ বসে থাকেন। খেতে খেতে আমার সঙ্গে গল্প করেন, কিন্তু দুজনে পরস্পর গল্প করেন না। আলুর দরকার হয়েছে, তিনি চাপা গলায় মিসেসকে বললেন, সাম পটেটোজ। প্লিজ কথাটা বললেন না, কিংবা শোনা গেল না। মিসেস বলে উঠলেন, আই উইশ ইউ আর এ লিটল মোর পোলাইট। বললেন, আই ডিড সে প্লিজ। মিসেস বললেন, আই ডিড নট হেয়ার ইট। বললেন, ইট ওয়াজ নো ফল্ট অফ মাইন। এইখানেই দুই পক্ষ চুপ করে রইলেন। মাঝে থেকে আমি অত্যন্ত অপ্রস্তুতে পড়ে যেতাম। একদিন আমি ডিনারে যেতে একটু দেরি করেছিলাম। গিয়ে দেখি মিসেস কে ধমকাচ্ছেন। অপরাধের মধ্যে তিনি মাংসের সঙ্গে একটু বেশি আলু নিয়েছিলেন। আমাকে দেখে মিসেস ক্ষান্ত হলেন। মিস্টার সাহস পেয়ে শোধ তোলবার জন্য দ্বিগুণ করে আলু নিতে লাগলেন। মিসেস তাঁর দিকে নিরুপায় মর্মভেদী কটাক্ষপাত করলেন। দুই পক্ষকে যথারীতি ডিয়ার, ডার্লিং বলে ভুলেও সম্বোধন করেন না, কিংবা কারো খ্রিস্টান নাম ধরে ডাকেন না। পরস্পরকে মিস্টার ও মিসেস বলে ডাকেন। আমার সঙ্গে মিসেস হয়তো বেশ কথাবার্তা করছেন, এমন সময় মিস্টার এলেন। অমনি সমস্ত চুপচাপ। দুই পক্ষেই এই রকম। একদিন মিসেস আমাকে পিয়ানো শোনাচ্ছেন, এমন সময় মিস্টার এসে উপস্থিত। বলেন, হোয়েন আর ইউ গোয়িং টু স্টপ? মিসেস বললেন, আই থট ইউ হ্যাড গন আউট। পিয়ানো থামল। তারপরে আমি যখন পিয়ানো শুনতে চাইতাম, মিসেস বলতেন, দ্যাট হরিড ম্যান যখন বাড়িতে না থাকবেন তখন শোনাবো। আমি বাড়ি অপ্রস্তুতে পড়ে যেতুম। দুজনে এইরকম অমিল, অথচ সংসার বেশ চলে যাচ্ছে। মিসেস রাঁধছেন, কাজকর্ম করছেন, মিস্টার রোজগার করে টাকা এনে দিচ্ছেন। দুজনে কখনো প্রকৃত ঝগড়া হয় না, কেবল কখনো কখনো দুই একটা কথা কাটাকাটি হয়, তা এত মৃদুস্বরে যে পাশের ঘরের লোকের কানে পর্যন্ত পৌঁছয় না। যাই হোক, আমি সেখানে দিন কতক থেকে বিব্রত হয়ে সে অশান্তির মধ্যে থেকে চলে এসে বেঁচেছি।